আসসালামু আলাইকুম। মেডিকেলে চান্স পাওয়ার মূল ফর্মুলাটা কি? এই প্রশ্নটা অনেক অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে আছে যে আচ্ছা কোন সিস্টেম ফলো করে পড়লে আমি মেডিকেলে চান্স নিশ্চিত করব। দেখো যে মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে একটা ফর্মুলা যথেষ্ট হতে পারে, জাস্ট ওয়ান। সেটা কি? সেটা হচ্ছে যেই দিন থেকে মেডিকেলকে আমি টার্গেট করে পড়া শুরু করলাম সেই দিন থেকে আমি যা কিছু পড়বো রেগুলার রিভিশন দিয়ে সেই পড়াটা আমি লং টার্ম মেমোরিতে রিজার্ভ করবো। এই কথাটা আবার ভালো করে বুঝি। তার মানে মেডিকেলে আমি চান্স পাইতে চাই, তাহলে আমি ধরা যাক যে আজকে থেকে পড়া শুরু করছি, তাহলে আজকে থেকে আমি যা কিছু পড়বো এই পড়াগুলো যাতে আমার লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা এখানে যেই বড় ভুলটা করে সেটা হচ্ছে প্রত্যেক দিন সে পড়ে কিন্তু পড়াটাকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ করার যে প্রক্রিয়াটা সেইটা তার মধ্যে হচ্ছে একটা গ্যাপ পড়ে যায়। তো এইটা থেকে আসলে বাঁচার বুদ্ধিটা কি, মানে কিভাবে করলে সে পড়াটাকে হচ্ছে লং টার্ম মেমোরিতে রিজার্ভ করতে পারবে, এইটার আসলে কৌশলটা কি? কৌশলটা হচ্ছে একটা স্টুডেন্টকে খেয়াল রাখতে হবে সে যা কিছু পড়বে 1 ঘন্টা পরে কিন্তু তার 56% জিনিস সে ভুলে যাবে। তার মানে 1 ঘন্টা তার চলে গেছে, তার 56% জিনিস মাথা থেকে নাই। একদিন পরে তার 70% জিনিস সে ভুলে যাবে এবং 1 সপ্তাহ পরে তার 80% জিনিস ভুলে যাবে। তাই এখন বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে যা কিছু সে পড়বে প্রত্যেক ঘন্টাতে 5 থেকে 7 মিনিট সে রিভিশন করবে। তার মানে যা কিছু পড়বে প্রতি ঘন্টায় 5 থেকে 7 মিনিট তার রেগুলার রিভিশনের মধ্যে থাকতে হবে। এই দরকার হলে ওটা থেকে না মাথার একটা আইকিউ কাটাইতে হবে। দ্বিতীয় যেটা সেটা কি? সেটা হলো যে যা কিছু সে পড়বে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে রিভিশন দিবে, সকালে ঘুম থেকে উঠে রিভিশন দিবে। এই কাজটা একদম রেগুলার করতে হবে। তার মানে প্রত্যেক ঘন্টায় 5 থেকে 7 মিনিট রিভিশন, রাতে ঘুমানোর আগে 25-30 মিনিট রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। তো অনেকে বলে যাবে আমি রিভিশন দিব তাহলে পড়ার টাইমে তো পাই না। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হার্ভার্ড বিজনেস স্কুলে একটা গবেষণা আছে যে একটা স্টুডেন্ট ভালো করার জন্য 70% টাইম হচ্ছে রিভিশনের মধ্যে থাকতে বলছে। তার মানে 70% টাইম সে রিভিশন। তার মানে একটা স্টুডেন্ট যদি দিনে 10 ঘন্টা পড়ে তাহলে তার 7 ঘন্টা টাইম সে হচ্ছে রিভিশন দিবে আর 3 ঘন্টা নতুন পড়া। অথচ আমরা দেখি যে একটা স্টুডেন্ট মানে প্রত্যেক দিন 1 ঘন্টা টাইমও রিভিশন দেয় না এবং সে মনে করে রিভিশন দেওয়া হচ্ছে টাইম লস। হ্যাঁ, রিভিশন দিয়ে কি হবে, পুরাতন পড়া। তা মূলত ওই স্টুডেন্টগুলো চান্স পায় যে স্টুডেন্টের রিভিশন কোয়ালিটি যত স্মার্ট। রিভিশন কোয়ালিটি স্মার্ট করার বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে প্রত্যেক ঘন্টাতে আমি রিভিশন রাখবো, সেটা 5 মিনিট হোক 7 মিনিট হোক, এটা একদম রাখতেই হবে যে আমি প্রত্যেক ঘন্টাতে 5-7 মিনিট রিভিশন দিব এবং রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। আর তার সাথে একটা জিনিস আছে, সেটা হলো রেগুলার যে পরীক্ষাগুলো, যেমন আমাদের সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ যেটা সেকেন্ড টাইমে আমরা পড়াচ্ছি, প্রত্যেক সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা, 1000 মার্কস প্রত্যেক সপ্তাহে 7 দিনে। এবং ইন্টারেস্টিং জিনিস, এই যে 1000 নম্বরের পরীক্ষা হয় তার মানে তার কিছু প্রশ্ন তো ভুল হবেই হবে। প্রতি 100টা প্রশ্ন যদি তার 15-20টা করে ভুল হয় তার মানে 1000 প্রশ্নে প্রায় 150-200টা প্রশ্ন তার ভুল হয়ে যাবে। এই ভুল হওয়া প্রশ্নগুলো কিন্তু ফাইনালি তার ভুল হবে না। তার মানে একটা স্টুডেন্ট মেডিকেলে কখন চান্স পায়? সে যত মেডিকেলে আসার মতো বেশি প্রশ্ন প্র্যাকটিস করছে এবং ওই রকম প্রশ্ন যেগুলো মেডিকেলে আসবে সেগুলো তার আগে ভুল হয়েছিল, সে ভুলগুলো সংশোধন করছে, করার পরে রেগুলার রিভিশন দিতে দিতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ফাইনালি যখন ওইখান থেকে প্রশ্ন থাকবে তার ইনশাআল্লাহ ওই প্রশ্নগুলো কারেক্ট হবে। তাহলে প্রথম থেকে যা পড়ছি রেগুলার রিভিশন এটা রাখতে হবে। আর পড়ার ক্ষেত্রে খুব স্পিড ভালো থাকতে হবে। স্পিড ভালোর ক্ষেত্রে আমি যেটা বলি, যেমন আমরা যেটা করি সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ বলি যেটা সেকেন্ড টাইমে, তারপর হচ্ছে এইচএসসি 26-এর যেটা প্রি মেডিকেলের সুপার কমান্ডো, আবার এইচএসসি 27-এর যেটা ফ্রাইডে মেডিকেল এবং সুপার কমান্ডো হচ্ছে প্রি মেডিকেল যেটা গতকালকে ফার্স্ট ক্লাস হয়েছে। তাদের আমরা 1 ঘন্টা থেকে কালকে অবশ্য একটু বেশিক্ষণ পড়াতে হয়েছে, 1 ঘন্টা 5 মিনিট 1 ঘন্টা 20 মিনিট এরকম লাগছে। সায়েন্সের 2টা সাবজেক্ট পড়ছি, ইংলিশ পড়ছি, জেনারেল নলেজ পড়ছি, বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক, তারপরে হচ্ছে জৈব যৌগ, ভোক্যাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রি ম্যাথ, এতগুলো আইটেম। এবং ইনশাআল্লাহ সেকেন্ড টাইমের স্টুডেন্ট আমাদেরকে বলে যাবে 1 ঘন্টা যে পড়াটা এটা প্রায় 16-17 ঘন্টার পড়া। এইটা তার মানে তুমি যে আমার সাথে সপ্তাহে সেকেন্ড টাইম মেডিকেল হইলে 4 দিন থাকবা, পড়বা, প্রতি সপ্তাহে 4টা ক্লাস পাবা অনলাইন। আর প্রি মেডিকেল হচ্ছে যেটা আছে 26-এর প্রি মেডিকেল সপ্তাহে 2টা ক্লাস, আর হচ্ছে ফ্রাইডে মেডিকেলের সপ্তাহে 2টা ক্লাস। তাহলে এই যে সপ্তাহে 4টা ক্লাস থাক বা 2টা থাক, এই যে তুমি যে প্রত্যেকটা ক্লাসে যে 1 ঘন্টা করে করে আমার সাথে থাকবা, এইটাতে তোমার যে পড়ার একটা সিস্টেম আমি শিখিয়ে দেবো, এইটা যদি তুমি ফলো করে পড়তে পারো তুমি চান্স পেয়ে যাবে। খুব সহজ বুদ্ধি। তো এই বুদ্ধিটা গালিব, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, এই বুদ্ধিটা তোমার মাথায় আনতে হবে যে ঠিক আছে তাহলে আমার পড়ার মধ্যে একটা স্পিড আনতে হবে। ওই আদামরা স্টাইলে পড়লে হবে না, যে ফাস্ট পড়তে হবে। কারণ 1,30,40,000 প্রায় 1.5 লাখের মতো স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার মধ্যে কোন 5,000 স্টুডেন্ট চান্স পাবে? যারা হচ্ছে সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সাইন্টিফিক, সবচেয়ে স্পিড, সবচেয়ে অ্যাকুরেট
সেই স্টুডেন্টগুলো চান্স পাবে। তাহলে তোমার ওর মধ্যে যাওয়ার বুদ্ধি কি যাবে, আমার ব্রেন তো বোধহয় খারাপ নো, তুমি পড়ার সিস্টেম জানো না। সবচেয়ে স্মার্ট সিস্টেমে, সাইন্টিফিক সিস্টেমে যদি পড়ো, টার্গেট করে করে যদি পড়ো, তাহলে অবশ্যই ভালো হবে। এবং আমরা দেখছি যেমন সেকেন্ড টাইম এবার সুপার কমান্ডোতে আমরা যেই পড়া 1.5 ঘন্টায় পড়তাম, কয়েকদিন আগে আমরা টার্গেট দিয়েছি 1 ঘন্টা 4 মিনিট, 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে পড়ে ফেলা যাচ্ছে। তার মানে আমরা যখন টার্গেট করি, পার্কিনসন্স থিওরি বলে যে থিওরিটা আছে, সেটা যেটা বলে যে একটা কাজ করার জন্য আমরা যেই পরিমাণ টাইম বরাদ্দ করি, বা যে কোনো একটা কাজ করার জন্য যেই পরিমাণ টাইম হচ্ছে দেই, আমরা ফিক্সড করি, কাজটা মোটামুটি ওই পরিমাণ টাইমে গিয়ে শেষ হয়। ঠিক সেটা হয়েছে। আর সব লাইন পড়তে হয় তা না, মেডিকেলে যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেই জায়গাটা ভালো করে পড়তে হবে। ওইটা কোনটা, তুমি আমাদের সামারিটা করবা, সুন্দর করে নোট ডাউন করলে 75-80% পড়া হয়ে গেল। তারপরে প্র্যাকটিস বুক আমার পড়ো, কোশ্চেন ব্যাংক করো, আমাদের ডাইজেস্ট করো, করার পরে দাগানো বইয়ের লাইনগুলো দেখো, তারপর তুমি আমার সাথে লাইভে যুক্ত হও। লাইভে আমি যা পড়াইলাম সেখানে কোথাও ভুল হইলে, কোথাও বুঝতে সমস্যা হলে বললাম, সাথে সাথে সলভ করলাম। তারপরে তোমার হচ্ছে কি, প্রত্যেক সপ্তাহে তো পরীক্ষা, ওই যে প্রত্যেক দিন তো পরীক্ষা, তাহলে ওই যে পরীক্ষাগুলো আছে, পরীক্ষার প্রশ্ন যেটা তোমার ভুল হবে সেটা আবার লাইভ সামারি এবং মেন বইয়ের ওই অংশটা ম্যাচিং করে পড়াটাকে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ করতে হবে। এই অনুযায়ী পড়ো, গেম চেঞ্জিং রেজাল্ট হবে। এবং মেডিকেলের আমি বারবার বলি, দেখো যে মেডিকেলের চান্স পাওয়া একটা স্টুডেন্টের জন্য লাইফ চেঞ্জিং, এই জন্য তাকে একটু অন্য চেয়ে ডিফারেন্ট হইতে হবে। যে ভাই হ্যাঁ ঈদের ছুটি, আগের থেকে যে রিল্যাক্স করতেছে সবাই, ভাই ওর রিল্যাক্স কিছুদিন পর খবর হয়ে যাবে। তুই মেডিকেলে চান্স পাওয়ার জীবনটা একরকম হবে, চান্স পাইলে না আরেক রকম হবে। সত্যি কথা, দুনিয়া চলে এরকম করে। চান্স পাওয়ার পরে সবাই খালি প্রশংসা, হ্যাঁ আর চাইতে ভালো স্টুডেন্ট নেই, চান্স না পেলে ওর নামেন কেউ কবে না, দুনিয়া এরকম করে চলে। তাহলে তোমাকে ওই সেরা জায়গায় যাওয়ার জন্য এই সময়টা একটু পরিশ্রমের মধ্যে থাকতে হবে। যাই ভাইয়া, যাই অন্যরা যাই করুক, আমি অন্তত ঈদের দিন বাদে অন্য আগের দিন হোক পরের দিন হোক, প্রত্যেক দিন কিছু কিছু সময় হলো আমি পড়ার মধ্যে রাখবো। এবং অভিভাবকদেরকে বলবো যে আপনার সন্তান প্রত্যেকদিন মেডিকেলে চান্স পেতে চায়, এই জন্য রেগুলার সে মানে সামারি করতেছে কিনা, লাইভ করতেছে কিনা, রেগুলার সে পরীক্ষা দিচ্ছে কিনা, কোশ্চেন্স প্র্যাকটিস করতেছে কিনা, রিভিশন দিচ্ছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে দেখতে হবে। ও না দেখে আপনি খালি হচ্ছে যে টাকা দিয়ে দিচ্ছেন কাজ শেষ, না, এটা হবে না। যেমন আমাদের অফিস থেকে এখন কিন্তু ওই যে রেগুলার যে 2 বার করে ফোন, প্রতি সপ্তাহে 2 দিন করে যোগাযোগ করে, অনেক অভিভাবক খুবই মানে একদম ওইটাকে কি বলে এনথুজিয়াস্টিক, মানে হচ্ছে খুবই উৎসাহী যে হ্যাঁ আসলে তো এটা তো খুবই ভালো সিস্টেম, এইভাবে যদি একটু খোঁজখবর নেওয়া হয় এইভাবে। এবং অভিভাবকের মোবাইলে কিন্তু রেজাল্টটা যায়, তাহলে ওইখান থেকে দেখলে তো বুঝতে পারা যায় যে আমার বাচ্চার অবস্থাটা কি, যে আমার যে স্টুডেন্ট সে কীরকম করে পড়াশোনা করতেছে। কারণ মেডিকেল অ্যাডমিশনটা তো খুব কম্পিটিটিভ পরীক্ষা, তাহলে এখানে কারা চান্স পাবে? সবাই তো চান্স পাইতে চায় যে সরকারিতে চান্স পেলে লাইফটা সুন্দর হবে, তাহলে চান্স পাবে কারা? যে যত স্মার্ট সিস্টেমে পড়বে। এটা কি বোঝা কোনো কঠিন কাজ? যে যত আগের থেকে পড়তে হবে। এই যে সেকেন্ড টাইমের স্টুডেন্টরা প্রতি 3 জনে 1 জন করে চান্স পেলো, কি কারণে চান্স পেলো? কারণ তারা একটা লম্বা সময় পেয়েছে, এই জন্য আস্তে 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 ওরা রিভিশনের মধ্যে ছিল, রেগুলার প্র্যাকটিস করছে, এই সময়টা কাজে লাগালো, চান্স পেয়ে গেল। তাহলে এইটা এই যে যারা 26-এ তারা প্রি মেডিকেলে আগে থাকতেছে, যে যেমন আমাদের সেকেন্ড টাইমের যে মেডিকেল ব্যাচটা যেটা, সেটা কিন্তু আগামী মাসের 5 তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ। আবার পরবর্তী নতুন ব্যাচ সেকেন্ড টাইমের, সেটা আগামী মাসে এপ্রিলে 15 তারিখ থেকে শুরু হচ্ছে। যারা এই যে প্রথমে ভর্তি হয়েছে তারা তো একবার আগামী মাসের 5 তারিখের মধ্যে পুরো শেষ করবে ইনশাল্লাহ। 15 তারিখে তারা আবার একদম পুরাটা উপহার হিসাবে পেয়ে যাবে। এবং এপ্রিলে 15 তারিখ থেকে এপ্রিল, মে, জুন, জুলাই পড়বো ইনশাল্লাহ আমরা। পড়ার পরে আরেকবার পুরো সিলেবাস শেষ হবে। আগস্টে ফার্স্ট টাইমের সাথে একদম প্রথম থেকে যে শুরু হবে সেইটা আবার উপহার হিসাবে পাবে। তার মানে সেকেন্ড টাইমের ব্যাচের একেবারে লাভে লাভ। আর প্রি মেডিকেল যারা 26-এ তাদের কিন্তু প্রি মেডিকেল এটা পুরাটা হচ্ছে যে তাদের উপহার হিসাবে, যারা সুপার কমান্ডোতে ভর্তি হয়েছে। 27-এর যেটা আছে সেটা সে চাইলে একদম এই ফার্স্ট ইয়ার ফ্রাইডে মেডিকেল, সেকেন্ড ইয়ার ফ্রাইডে মেডিকেল, প্রি মেডিকেল, তারপরে সুপার কমান্ডো একসাথে 4টাতে আমরা একদম, যাতে সে পুরো মানে একাডেমিক পর্যায়ে যাতে একদম মেডিকেলের মতো করে প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে, এই অনুযায়ী কিন্তু করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী নিজেকে তৈরি করো। এখন তো তোমার কাছে অপশন আছে এবং তোমাকে এই অপশনটা ঠিকভাবে কাজে লাগায় গেম চেঞ্জ করো। আর অভিভাবকদেরকে বলবো সবগুলো পেজের ক্লাসগুলো দেখেন। আমরা পেজে যে মাঝে মধ্যে একটু এসে ক্লাস নেই, কারণটা কি? জিনিসটা বুঝাইতে চাই যে এই যে সবগুলো কোচিংয়ের ক্লাস আছে, আপনি দেখে ঠিক ডিসিশনটা নেন। আমি তো সব কোচিংয়ের নামও বলে দিই, এই যে উদ্ভাস, উন্মেষ, রেটিনা, মেডিকো, মেডিলজি, ব্যাটলস অফ বায়োলজি, তারপরে কি রোড টু ডিএমসি, মেডিএম, আর কি আছে আর নাম আমার আপাতত মাথায় নেই। তাহলে সবগুলো কোচিংয়ের ক্লাস দেখো, দেখে যেখানে সবচেয়ে ভালো পড়ে সেখানে পড়ো। আমরা তো বারবার বলছি যে একটা স্টুডেন্ট যেখানে সবচেয়ে ভালো পড়ে সেখানে পড়লে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। এর থেকে সহজ কথা আর কি আছে? এই জিনিসটা যদি কেউ করতে পারে, বাস গেম চেঞ্জ হয়ে যাবে। এই অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। তাহলে ঠিক আছে, আমরা দেখি যে এমসিকিউগুলো কীরকম করে থাকে আর কি। হ্যাঁ, আমরা কই আসে নাই তো এতক্ষণ করলে। আচ্ছা, এটা যে ফ্রাইডে মেডিকেল যারা, তাদের কিন্তু গতকালকে শুরু হয়েছে। হ্যাঁ, আপনার ফুয়াদ, তোমাদের আজকে একটা বোধহয় 30-32 মিনিটের একটা ভিডিও যাবে কেমিস্ট্রির, ওটা আপলোড করে নেই আমি ক্লাসের শেষে, আমার এই যে মোবাইলে আছে ওটা করছি, ওটা
নিয়ে আজকে আপলোড করবে। তোমাদের ওই যে এখনও একাডেমিক পর্যায়ের যে ইয়াটা মেডিকেলের মতো করে আমরা সাজানো কমপ্লিট হয়নি, ইনশাল্লাহ আমরা এটা সাজায় কমপ্লিট করে তারপরে একাডেমিকের নতুন কোর্স আসবে, তার আগে না। এটা ইনশাল্লাহ শেষ করব তারপরে। আর যে জিনিসটা বারবার বলি সেটা হলো যে একটা স্টুডেন্ট এই যে এইচএসসি পর্যায়ে যদি সে সায়েন্টিফিক সিস্টেম এবং যেইখান থেকে প্রশ্ন আসবে সেই জিনিসগুলো যদি মানে টার্গেট করে সুন্দর করে পড়ে তাহলে পরীক্ষা খুব ইজি। আর না হলে যদি সবগুলো একসাথে 26 বা এখানে প্রোগ্রামের স্যার হ্যাঁ আজকে একটা হবে শুধু, ঠিক আছে, শেষ না করে তো আর ইয়া করতেছি না। অবশ্যই আমাদের টার্গেট আছে যত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি, ওইটা ইয়া করে সাজায় দিতে পারলে বাস আমাদের একদম রিল্যাক্স, ঠিক আছে। এই জন্য তো নিশ্চয়ই এটা আমি যে কয়েকদিন থেকে মানে এমন কাশি, আজকে ওই যে কাশতেছিলাম, এখন কয়েকদিন লাইভে আছি আলহামদুলিল্লাহ কাশি হচ্ছে না, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে মানে জ্বর এবং কাশির কারণে ইয়া করতে পারতেছিলাম না, কয়েকদিন থেকে বসতে পারতেছিলাম না। আগে ইয়াটা দেন না কেন, কেমিস্ট্রি টাইম পড়াবো তো মুশকিল, এতক্ষণ টাইম লাগলে মুশকিল হয়ে যায়। এই যে এমনিতে আমি লাইভে আছি দেরি। আচ্ছা আমি একটু কেমিস্ট্রির একটা জিনিস নিয়ে একটু জাস্ট বলি আগে। যেমন আমরা ইয়াটা পড়ি না, এটাতে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেমন হচ্ছে ধরো যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বোধ আমরা পড়ি না, দেখো এখানে তো অনেক পৃষ্ঠা আছে না, কিন্তু প্রশ্ন যেখান থেকে হবে তোমাকে সেটা আগে পড়তে হবে। প্রশ্ন কোথা থেকে হবে সেটা একটু দেখো। যেমন খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ সেটা হচ্ছে যে তোমার পর্যায় এবং শ্রেণীতে বৈশিষ্ট্যগুলো কিভাবে চেঞ্জ হয়। তো সামারি যদি করে থাকো তুমি দেখবা যে আমরা লিখে রাখি যে পর্যায় এবং শ্রেণী হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে একটা বৈশিষ্ট্য পর্যায়ে যেভাবে চেঞ্জ হবে শ্রেণীতে তার উল্টাভাবে চেঞ্জ হবে, পর্যায়ে বাড়লে শ্রেণীতে কমলে, পর্যায়ে কমলে শ্রেণীতে বাড়বে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের সাথে অন্য সব ধর্ম ব্যস্তানুপাতিক। পারমাণবিক ব্যাসার্ধ ব্যস্তানুপাতিক হচ্ছে অন্য সব ধর্ম। তার মানেটা কি? তার মানে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ যদি কোথাও কমে যায় তাহলে অন্য সব ধর্ম যেগুলো আছে সেগুলো সাধারণত বাড়বে। জানি আপনার পুয়ার সবগুলো আগে সাজানো শেষ করে প্রাণীর কি পরিচিতি, মানে বুঝতে পারছি প্রাণীর পরিচিতি মানে হচ্ছে যে হাইড্রা, ঘাসফড়িং আর হচ্ছে যে ক্যালাস। আর নিশ্চয়ই আমাদের মাথায় আছে, আমরা মেডিকেলের মতো করে কিন্তু ওই একাডেমিক কোর্সটাও সাজানোর জন্যই কিন্তু আমরা ওই কাজটা করতেছি, যে ওইটা যে আছে একদম গোটালটা সাজাই দিয়ে বাস মেডিকেল স্টাইলে আমরা ওই কোর্সটা বানাবো। ওটা কমপ্লিট তো হয়নি। এই যে 26 আগে এদের এই যে শেষ না করে নতুন কোর্স আসতেছে না, এটা আগে শেষ হবে, তারপরে এই 26-এর গোটাল জিনিসটা আগে সাজাই দিব আমরা, বাস একবার হয়ে গেলে তারপরে তার কোনো টেনশন নেই। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি কারো কমে যায় তাহলে আয়নীকরণ শক্তি হচ্ছে বাড়তে থাকে, ইলেকট্রনের শক্তি বাড়তে থাকে, তড়িৎ-ঋণাত্মকতা যেটা আছে সেটা বাড়তে থাকে। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা যদি আমি দেখি যে ফাজানের নীতি বলে একটা নীতি আছে, ফাজানের নীতি। এই নীতি থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন আসে। আমরা জানি ফাজানের নীতিতে 4টা মৌলিক কথা আছে। মৌলিক কথাগুলো কি কি? যেমন ক্যাটায়ন কোনটার ছোট, অ্যানায়ন কোনটার বড়, চার্জের সংখ্যা কোনটার বেশি, চার্জের সংখ্যা বেশি, এবং এরপরে যেটা রয়েছে ডি এবং এফ অরবিটালের উপস্থিতি, ডি এবং এফ অরবিটালের উপস্থিতি। এই 4টা জিনিসের উপর ভিত্তি করে একটা বৈশিষ্ট্য আমরা বের করি, সেটা হচ্ছে পোলার আয়ন। তার মানে ফাজানের নীতিতে 4টা মৌলিক কথা আছে, ক্যাটায়ন কত ছোট, অ্যানায়ন কত বড়, চার্জের সংখ্যা কত বেশি, ডি এবং এফ অরবিটালের উপস্থিতি। এটার উপর কি হয়? এইটার উপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পোলার আয়ন বেশি হয়, এবং পোলার আয়ন সমানুপাতিক হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য। তার মানে কারো যদি পোলার আয়ন বেশি হয় তাহলে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, কারো পোলার আয়ন কম হলে তার সমযোজী বৈশিষ্ট্য কম হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সমযোজী ব্যস্তানুপাতিক হচ্ছে আয়নিক। তার মানে কারো যদি সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় তাহলে তার আয়নিক বৈশিষ্ট্য কম হবে, আবার কারো যদি সমযোজী বৈশিষ্ট্য কম হয় তাহলে তার আয়নিক বৈশিষ্ট্যটা বেশি হবে। সমযোজী বৈশিষ্ট্য যৌগগুণগুলো যেগুলো হচ্ছে অধাতু মিলে তৈরি হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, যেটা হয়, এবং স্বাভাবিকভাবে শেয়ারের মাধ্যমে হচ্ছে এর মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নাই। তার মানে এগুলো অপোলার। সাধারণত এগুলো গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, পানিতে দ্রবণীয়তা কম, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন ক্ষমতা কম। হ্যাঁ, আর আয়নিক মানে হচ্ছে এটা 2টা গ্রুপ, একটা হচ্ছে যে ধাতু আর একটা অধাতু, এদের মধ্যে এই যৌগটা গঠিত হয়। ধাতুগুলো সাধারণত ইলেকট্রন দিয়ে কি হয়? ক্যাটায়ন তৈরি করে। অধাতুগুলো ইলেকট্রন নিয়ে হচ্ছে অ্যানায়ন তৈরি করে।
এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে যৌগগুলো গঠিত হয় সেটা আয়নিক। এবং তার মানে বুঝতে পারছো এখানে প্লাস মাইনাস আছে। প্লাস মাইনাস মানে কি? এটা হচ্ছে যে পোলার যৌগ। পোলার যৌগ মানে হচ্ছে এগুলা পানিতে যদি তুমি দাও একটা আয়নিক যৌগ, তাহলে পানির মধ্যে একটা হচ্ছে H প্লাস থাকে, একটা OH মাইনাস আছে। ঠিক তেমনি করে আয়নিকের মনে করো একটা সোডিয়াম প্লাস আছে, একটা ক্লোরাইড মাইনাস আছে। এই সোডিয়াম প্লাস ক্যাটায়নটা এর এই যে অ্যানায়ন প্লাসটা এর মাইনাসের দ্বারা আকৃষ্ট হবে, আর এই আয়নিক যৌগের মাইনাসটা অ্যানায়নটা এর ক্যাটায়ন দ্বারা আকৃষ্ট হবে। এই জন্য আয়নিক যৌগগুলো সাধারণত পানিতে দ্রবণীয় হয়। এই অনুযায়ী পড়লে দেখো জিনিসটা খুবই ইজি কিন্তু। হ্যাঁ, তাহলে সমযোজী গেল, আয়নিক গেল। আচ্ছা, এরপরে তোমার কি খেয়াল রাখতে হবে? দেখো যে এখানে আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে। দেখো যে এটা সমযোজী যৌগ, সমযোজী এগুলোকে আমি বলি হচ্ছে জৈব যৌগ। তার মানে সমযোজী মানেই এর বৈশিষ্ট্যগুলো জৈব যৌগের সাথে ম্যাচিং হবে। তবে সমযোজীর বৈশিষ্ট্য জৈব যৌগের বৈশিষ্ট্য প্রায় 98-99% সেম। এরপরে যেটা রয়েছে আয়নিক যে রয়েছে, এই আয়নিক যৌগ যেটা, এইটা হচ্ছে সাধারণত অজৈব যৌগের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য বলো? অজৈব যৌগের। তার মানে জৈব যৌগের বৈশিষ্ট্যটা ম্যাচিং হবে সমযোজীর সাথে, আর অজৈব যৌগের বৈশিষ্ট্যটা ম্যাচিং হবে আয়নিকের সাথে। এই অনুযায়ী আমি পড়বো। আচ্ছা, এরপরে তুমি খেয়াল করে দেখো যে এখানে তোমার একটা ইন্টারেস্টিং জিনিস পাবে। ধরো যদি তোমার বলছে যে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড দিয়ে বলছে এই চারটার মধ্যে কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? কই? আচ্ছা, তাহলে এইখানে যদি আমি একটু দেখি যে কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি, এটা আমি কীভাবে করবো এই জিনিসটা একটু মাথায় নিতে হবে। তাহলে এখানে বের করতে হবে গলনাঙ্ক বেশি মানে কোনটার মধ্যে সবচেয়ে বেশি আয়নিক বৈশিষ্ট্য আছে। তা আয়নিক বৈশিষ্ট্য কোনটার মধ্যে থাকবে? দেখো দুইভাবে বের করা যায়। তুমি ফাজানের নীতি দিয়ে দেখো যে এখানে সবগুলো ক্যাটায়ন হচ্ছে সিলভার, তাহলে ক্যাটায়ন দিয়ে তো পার্থক্য হবে না। অ্যানায়নের মধ্যে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। অ্যানায়ন যেটা আকারে বড়, যেমন আয়োডাইডের আকার বড়, কারণ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকারগুলো বাড়তে থাকে। তাইলে এই সিলভার আয়োডাইড এইটা বেশি পোলারায়ন ঘটবে, বেশি পোলারায়ন বেশি মানে এটা বেশি সমযোজী। বেশি সমযোজী মানে কম আয়নিক, তার মানে এর আয়নিক কম। তাহলে ঠিক এর উল্টা সিলভার ফ্লোরাইড যেটা, এটা কম পোলারায়ন ঘটবে, কম পোলারায়ন মানে কি? এটা কম সমযোজী। কম সমযোজী মানে কি? এটা হচ্ছে বেশি আয়নিক। কম সমযোজী মানে এটা হচ্ছে আয়নিক, বেশি আয়নিক। তাহলে যেটা যৌগ আয়নিক বেশি হবে সেটার পানিতে দ্রবণীয়তা বেশি হবে, সেটা গলনাঙ্ক বেশি হবে, সেটার স্ফুটনাঙ্ক বেশি হবে, সেটা গলিত বা দ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি হবে। এই অনুযায়ী প্রশ্নগুলো বের করতে হয়। জিনিসটা মাথায় ঢুকছে আমি কি বলছি? আচ্ছা, তাহলে আমরা এখানে কি আলোচনা করছিলাম একটু জাস্ট দেখো যে কীভাবে পড়তে হয়। তোমাকে 3-4টা ফর্মুলা বলছি, পর্যায়, শ্রেণী, ব্যস্তানুপাতিক। তাহলে এটা তুমি সামারিতে এগুলো চলে আসে, এগুলা আমরা লাইভে এইভাবে পড়াই না, জাস্ট আমি একটু বড় ছিলাম। পারমাণবিক ব্যাসার্ধ এবং অন্য সব ধর্ম ব্যস্তানুপাতিক। অন্য সব ধর্মের মধ্যে প্রধানত সব ধর্ম আছে, প্রধানত 3টা ধর্ম। একটা হচ্ছে আয়নীকরণ শক্তি, একটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, আর একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই 3টাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি দেখবা যে বলবে কোনটা আয়নীকরণ শক্তি বেশি, কোনটার এটাকে কি বলে যে ইলেকট্রন শক্তি বেশি, কোনটা তড়িৎ ঋণাত্মকতা বেশি, বা একই রকম জিনিস, আয়নীকরণ শক্তি কম, ইলেকট্রন শক্তি কম, তড়িৎ ঋণাত্মক কম, এরকম প্রশ্ন আসে। তাহলে এইটাই যে এই ফর্মুলা পারমাণবিক ব্যাসার্ধ দিয়া অন্য সব ধর্মে এটা ব্যাখ্যা করলে আমরা পেয়ে যাব। তারপরে যে বলে না কোনটা গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি, পানিতে দ্রবণীয়তা বেশি, পানি দ্রবণীয়তা কম, তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি কম, এইটা ফাজানের নীতিতে। ফাজানের নীতিতে 4টা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, একটা হচ্ছে ক্যাটায়ন যত ছোট, অ্যানায়ন বড়, চার্জের সংখ্যা বেশি, ডি এবং এফ অরবিটাল অবস্থা। এটা হলো পোলারায়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য। পোলারায়ন জিনিসটা কি? ধরো এখানে ক্যাটায়ন আছে আর এখানে অ্যানায়ন আছে। ক্যাটায়ন করতে গিয়ে অ্যানায়নের ইলেকট্রন বেগের যে বিকৃতি, এটাকে পোলারায়ন বলে। পোলারায়ন যত বেশি হবে তত সেটা সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে আয়নিক বৈশিষ্ট্য কম হবে। আবার যদি উল্টা হয় যে পোলারায়ন কম হয়েছে, তাহলে সমযোজী কম, তাহলে সেটা আয়নিক বেশি। ঠিক আছে? সমযোজী কোনগুলো যৌগগুলো যেগুলো অধাতু ইলেকট্রন শেয়ার করে হয়, এই জন্য এগুলো অপোলার। সাধারণত গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, পানিতে দ্রবণীয়তা কম, গলিত বা দ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন ক্ষমতা কম। আর আয়নিক মানে কি? যেটা হচ্ছে ধাতু অধাতুর মধ্যে হচ্ছে ধাতুগুলো ইলেকট্রন দিয়ে ক্যাটায়ন, অধাতুগুলো ইলেকট্রন নিয়ে অ্যানায়ন হয়। তাহলে ক্যাটায়ন আয়নায়ন বিপরীত ধর্মী, তার মানে এটা হচ্ছে পোলার যৌগ। এগুলোকে যদি হচ্ছে যে এগুলোকে যদি আমরা ইয়াতে দিয়ে দিই, ওই যে একজন বলতেছে এগুলো হচ্ছে যে সামারি গ্রুপে এগুলো রেডি আছে, এগুলো সাজাই দেওয়া হবে, সমস্যা নেই। এখন ওই যে 26-এর সাজানো হয়ে গেলে তোমরাও পেয়ে যাবা সব। এটা যেটা হয়েছে ক্যাটায়ন এবং অ্যানায়ন যেটা আছে,
বিপরীতধর্মী হওয়ার কারণে এদের এই যে ধনাত্মক এবং ঋণাত্মক যে প্রান্ত আছে, এইটা হচ্ছে পানির ধনাত্মক ঋণাত্মক বিপরীতধর্মী দ্বারা আকৃষ্ট হয়ে পানিতে দ্রবণীয় হয়ে যায়। এইরকম করে পড়তে হয়। এরপরে আমরা কি পড়লাম, এখানে তুমি সমযোজী মানে এর বৈশিষ্ট্যগুলো জৈব যৌগের সাথে ম্যাচিং হবে, আয়নিক মানের বৈশিষ্ট্যগুলো অজৈব যৌগের সাথে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা একটু ইয়াতে যাব, দেখি ওইটাকে কি বলে, এমসিকিউ একটু প্র্যাকটিস করবো, খুব ফাস্ট করবো। হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে দেখবো যে পড়াগুলো, দেখি কি অবস্থায় তোমরা আছো। যদি আমি তড়িৎ রসায়নে যাব, 3-4টা সাবজেক্ট কিন্তু খুব ফাস্ট, হ্যাঁ, পড়বো আমরা ইনশাল্লাহ। রাব্বি যেদিন আমরা বলে শুরু করে ফেলি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সিলভার নাইট্রেট দ্রবণে দেখো 0.1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে, মানেটা কি? তুমি দেখো যে তোমার আগে প্রথম যে জিনিসটা কাজটা করতে হবে, সিলভার যে আছে, সিলভার হচ্ছে কয়টা প্লাস বা মাইনাস? একটা প্লাস, তার মানে এটা 1 ফ্যারাডে সমান হচ্ছে এটার 1 মোল, 1 মোলে হচ্ছে সমত 108 গ্রাম। তাহলে এখানে বলছে 0.1 ফ্যারাডে, তার মানে 1/10 ভাগের 1 ভাগ, তাহলে এটাকে 1/10 মোল, তার মানে এটা 108কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 10 10 100, 10.8 এইরকম কিছু গ্রাম সিলভার থাকবে। দেখো তো আছে নাকি 10.8 গ্রাম। মাথায় ঢুকছে? এরকম প্রশ্ন কিন্তু আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে তুমি দেখো গলিত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কত ফ্যারাডে তড়িৎ প্রবাহিত করলে ক্যাথোডে 54 গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে। কীভাবে করবা? দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক না? তাহলে অ্যালুমিনিয়াম যে রয়েছে এটা কটা প্লাস? 3টা প্লাস, সমান হচ্ছে 3 ফ্যারাডে, ইকুয়াল হচ্ছে 3 ফ্যারাডে মিলে হচ্ছে 1 মোল। এই অ্যালুমিনিয়ামের 1 মোল মানে হচ্ছে 27 গ্রাম। তাহলে এখন তুমি দেখো এখানে বলছে যে 54 গ্রাম আমার অ্যালুমিনিয়াম দরকার, তাহলে 27-এর আমি দ্বিগুণ করতে চাই, তাহলে 54 গ্রাম হবে। তাহলে এখানে যখন আমি দ্বিগুণ করবো তখন এখানে 2 মোল হবে, এইখানে 3 ফ্যারাডের জায়গায় 6 ফ্যারাডে হবে। তাহলে দেখো এখন উত্তরের অপশনগুলো কি দিয়ে আছে, তাহলে 6 ফ্যারাডে কত ফ্যারাডে? তাহলে এই যে 6 ফ্যারাডে। যেটা মাথায় আসছে ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ পারবো। আচ্ছা দেখো 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে নিচের কোন ধাতুর আয়নটি ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? দেখো এগুলো প্রশ্ন কিন্তু অনেক জায়গায় অনেক ডিস্টার্ব করে থাকে, আমি তোমার একদম সহজ করে শিখাই দিব যাতে তোমার ইনশাল্লাহ প্রত্যেকে আল্লাহর রহমতে মাথায় আনতে পারো আশা করি। দেখো পটাশিয়াম যে আছে, ঠিক না? তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে কি হয়? পটাশিয়াম মানে হচ্ছে K প্লাস ইগল, তার মানে হচ্ছে 1 ফ্যারাডে, এটা মানে হচ্ছে 1 মোল, এটা সমান হচ্ছে তোমার 39 পয়েন্ট সামথিং, 39 ধরলাম। জিঙ্ক যেটা আছে, জিঙ্ক হচ্ছে Z10 2+ সমান হচ্ছে তার মানে 2 ফ্যারাডেতে হচ্ছে এর 1 মোল, এবং এইটা হচ্ছে তোমার সম্ভবত 65 বা 64.5, 65 ধরো, গড়পড়তা ধরো। এরপরে কি আছে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে তোমার 2টা প্লাস মানে 2 ফ্যারাডে, 2 ফ্যারাডে সমান হচ্ছে 1 মোল, 1 মোল সমান ক্যালসিয়াম সম্ভবত 40। আচ্ছা, অ্যালুমিনিয়াম যেটা রয়েছে এটা 3টা প্লাস মানে হচ্ছে 3 ফ্যারাডে সমান হচ্ছে 1 মোল, মানে হচ্ছে এটা 27। এখন তোমাকে প্রশ্নটা কি করছে দেখো, আগে তুমি এটা নিজে নিজে করে ফেলো, খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসবে, মেডিকেল অ্যাডমিশন আসবে, A+ থেকে শুরু করে সব জায়গায় আসে, বেশ করে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো তাহলে তুমি কি করলাম, আমি পটাশিয়াম 1টা প্লাস 1 ফ্যারাডে 1 মোল, এটা হচ্ছে পারমাণবিক যে ভর 39 করে। জিঙ্ক 2+, কারণ এর 2টা প্লাস হয়, তার মানে 2টা ফ্যারাডে মিলে 1টা মোল, এটা হচ্ছে 65। ক্যালসিয়াম 2টা প্লাস মিলে হচ্ছে 2টা ফ্যারাডে মিলে 1 মোল, এটা হচ্ছে 40। অ্যালুমিনিয়াম 3টা প্লাস মানে 3টা ফ্যারাডে, যতগুলো প্লাস দেখো তত ফ্যারাডে আনছি, সমান তত মোল পারমাণবিক ভর, এটা 27। এখন বলছে কোন আয়নটি অধিক পরিমাণে সঞ্চিত হবে? দেখো এখানে তাইলে এই যে দেখো 1 ফ্যারাডেতে এর 39, এর 2 ফ্যারাডেতে 65, তাহলে 1 ফ্যারাডেতে 65কে যদি আমি 2 দ্বারা ভাগ করি 32 পয়েন্ট সামথিং হবে। হ্যাঁ, এর হচ্ছে 2 ফ্যারাডেতে 40, তার মানে 1 ফ্যারাডেতে 40কে যদি 2 দিয়ে ভাগ করে 20 হবে। এর 3 ফ্যারাডেতে 27, তার মানে 1 ফ্যারাডেতে 27কে 3 দিয়ে ভাগ করলে 9 হবে। তাহলে সবচেয়ে বড় মান কোনটা? পটাশিয়াম। তাহলে অধিক পরিমাণে ক্যাথোডে সঞ্চিত হবে যেটা, সেটা হচ্ছে এই পটাশিয়াম। মারাত্মক দামি এটা, ক্লিয়ার? এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ ক্লিয়ার? তাহলে এই জিনিসটা একদম ব্রেইনে নিয়ে ফেলো। যদি এই প্রশ্নটা আসতো ক্যাথোডের সবচেয়ে কম পরিমাণে সঞ্চিত হবে, তাহলে এই যে দেখো অ্যালুমিনিয়াম মাত্র 9, এটা সবচেয়ে কম হইতো। বুঝতে পারছো আশা করি? আমার মনে হয় ইনশাল্লাহ। A+ বইয়ের কারো কাছে এখনো টাকা নেই না, আমরা বই তো এই মাসের 25-27-এর মধ্যে আমাদের টার্গেট, আজকে 14 তারিখ, কাজ চলতেছে ইনশাল্লাহ, দোয়া করো। আচ্ছা, কোনটি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি? আচ্ছা, এটা আমরা কিভাবে করতে পারি? খুব সহজ একটা বুদ্ধি শিখাই দিব, যাতে তুমি মাথায় আনতে পারো, ঠিক আছে? তুমি করবা কি জানো, পারমাণবিক ভর যে আছে মৌলের, পারমাণবিক ভর এইটাকে তোমার যোজ্যতা দিয়ে ভাগ করবা। যদিও এখানে যোজ্যতার সাথে একটা ফ্যারাডে গুণ করতে হয়, কিন্তু MCQতে তোমার অত দরকার নেই, দ্রুত করার বুদ্ধি হচ্ছে। তাহলে কপার যেটা আছে, যে কেউ তোমার জানো যে কপারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এইটা হচ্ছে তোমার ধরো
যে কত হবে 63.5 ধরো 63 ধরো, এটাকে যোজ্যতা 2 দিয়ে ভাগ করলে মনে করো 32-এর কাছাকাছি, হ্যাঁ 31.32 ধরো। সিলভার যেটা এটা 108, এটাকে পারমাণবিক যোজ্যতা 1 দিয়ে ভাগ করলে 108 হবে। নিকেল যেটা এটা সম্ভবত 59.5 বা 58.5, 59 ধরো, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে মনে করো 29-28 এরকম হবে 29। অ্যালুমিনিয়াম যেটা এটা 27, এটাকে 3 দ্বারা যদি তুমি ভাগ করো এটা হচ্ছে 9। তাহলে দেখো পারমাণবিক কোনটার মান সবচেয়ে বেশি? এই দেখো সিলভারের 108কে 1 দিয়ে ভাগ করলে 108, এইটার মানটা সবচেয়ে বেশি আসছে। ঠিক আছে? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে একটা স্টুডেন্ট রেগুলার পড়ার জন্য প্ল্যান করে যে আমি খুব ভালো করে পড়বো, কিন্তু দেখা যায় যে তার এই পড়াটা শুরু করা হয় না। এটা কারণটা কি? এই সমস্যাটার খালি একটা সমাধান তো নাই, অনেকগুলো আছে। তা আমি এই সমস্যা স্টুডেন্টদের 80% স্টুডেন্ট 90% স্টুডেন্টের এই সমস্যাটা আছে। ঠিক আছে স্যার, হাজারি স্যারের বইয়ে তো পানির ডিও হচ্ছে 5 থেকে 6, ডিজলভ অক্সিজেন যেটা বলি আমি, এটা হচ্ছে 4 থেকে 6, 5 থেকে 6, হ্যাঁ ঠিক আছে 4 থেকে 6, 5 থেকে 6 দুইটাই ঠিক। ঠিক আছে, 4 থেকে 6ও ঠিক, 5 থেকে 6ও ঠিক, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা ওম্মে সালমা যেটা বলছে, দেখো যে কয়েকটা বইয়ের মধ্যে 4 থেকে 6টা ঠিক আছে, সমস্যা নেই। তো এইটার আসলে অনেকগুলো সমাধান আছে। এক কথায় যদি আমি বলি, ওর ব্রেনটা হচ্ছে যে ওই যে একবারে যখন অনেক বেশি পড়তে শুরু করে তো টার্গেট করে যে আজকে 8 ঘন্টা পড়বো, 20 ঘন্টা পড়বো, এই জন্য ব্রেন হচ্ছে যে মানে ওইটাকে কি বলে, ভয় পেয়ে যায়। তো এটার নিয়মটা যেটা সেটা হলো যে আমি হচ্ছে যে আগে 1 মিনিট পড়বো, একটা শব্দ পড়বো, আর ছোট ছোট বক্স করে করে পড়তে হয়। যে আমি হচ্ছে 1 মিনিট পড়বো, 1 মিনিট যখন তুমি শুরু করবো দেখবা যে তোমার 15-20 মিনিট পড়া হয়ে গেছে। তারপর আবার হচ্ছে যে ঘড়ি ব্যবহার করতে, এগুলো অনেকগুলো সাইন্টিফিক সিস্টেম আছে। এটা আসলে একবারে খালি বলবো হবে না। এটার জন্য আমার মতে এই যে এই পড়ার এই সমস্যাটা, এইটা আমি এত শুনছি এবং আমি জানি এটা অনেকগুলো ডাইমেনশন আছে। কারো হচ্ছে যে এক একজনের, কারো পুষ্টির অভাব, কেউ পড়ার সিস্টেম জানে না, কেউ হচ্ছে পড়া বুঝে না, অনেকগুলো ফ্যাক্টর। মানে একটা সমাধান দিয়ে দিলে তো হইতোই, কিন্তু এটা একটা গোটাল প্রবলেম। এইটার সাথে মানসিক, শারীরিক, তারপরে রেগুলার, ইরেগুলার, মানে রেগুলার কেউ পড়ে কেউ পড়ে না, এগুলোর অনেকগুলো ফ্যাক্টর আছে। এক কথায় শুধু আমি তোমাকে বলতে পারি, তুমি যদি করতে চাও ডায়েরি লেখো, ডায়েরিতে আগামীকাল কি কি করবে সেটা টার্গেট করে করে লেখো, আর প্রত্যেক ঘন্টায় মিনিমাম 2টা করে সেশন রাখো, হয় 15-20 মিনিট করে, 2টা করে সেশন 30 মিনিট 40 মিনিট এরকম করে পড়ো। ওকে, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থাকি, তারপরে পড়া আগায় না। এই জন্য আমাদের একটা সামনে কোর্স আসতেছে যে দ্রুত গতিতে কিভাবে পড়াশোনা আয়ত্তে আনতে হয়। হ্যাঁ, এটার একটা কোর্স আসতেছে, এটা সারা দেশে আলোড়ন তৈরি করবে ইনশাল্লাহ। কোর্সটা দ্রুত গতিতে কিভাবে পড়াশোনা আয়ত্তে আনতে হয়, বুঝতে পারছো? কিভাবে পড়াশোনা আয়ত্তে আনতে হয়, এটা না জানলে তো হবে না। পড়ার সিস্টেমে তো তুমি জানো না, এখন এটা নিয়ে আমরা কোর্স আনবে, ওই কোর্স করিও। তারপরে আর আমাদের সাথে কোথাও যদি ভালো কোর্স করো, এটা একটা শর্ট কোর্স আসবে, এটা যে 4-5 ঘন্টার হচ্ছে আলোচনা থাকবে, ওইখানে তুমি হচ্ছে যে ওইটা দেখে সব নোট করলে ইনশাল্লাহ বুঝে ফেলবো। আচ্ছা, যে জায়গায় আমরা ছিলাম, তাহলে এটা হচ্ছে তুল্যাঙ্ক বেশি হচ্ছে সিলভারের। আচ্ছা, কোনটি তৈরি রসায়নের তুল্যাঙ্ক সবচেয়ে বেশি? কপার হচ্ছে 63.5কে 2 দিয়ে ভাগ করলে 32, সিলভার 108কে 1 দিয়ে ভাগ করলে 108, জিঙ্ক তো হচ্ছে জিঙ্ক কত, এটা 63-64কে 2 দিয়ে ভাগ করলে এটা 32 হবে। আয়রন হচ্ছে 56কে 2 দিয়ে ভাগ করলে, তার মানে সবচেয়ে বেশি তুল্যাঙ্কর মান হচ্ছে সিলভার। মাথায় আসতেছে তো? আমার মনে হয় ইনশাল্লাহ আমি বলতে পারছি যে কি জিনিসটা মাথায় আসছে তো। ওকে, আচ্ছা, এরপরে তুমি লক্ষ্য করো তড়িৎ বিশ্লেষণকালে নিচের কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে? আচ্ছা, এখানে আমি খেয়াল রাখার জন্য একটা বুদ্ধি শিখে দিই। নদীর শূন্য কূলে বসে আমি অসহায়, নদীর শূন্য কূলে বসে আমি অসহায়, তার মানে এখানে তুমি দেখো যে আগে চার্জ মুক্ত হবে, যেটা সবচেয়ে নিচে আছে সেটা সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে, যেটা উপরে আছে সেটা সবচেয়ে দেরিতে চার্জ মুক্ত হবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই যে এটা যখন আমি করতে যাব যে কোনটা সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে, তাহলে দেখো যে এটা কিভাবে আমরা করি। যেমন এই যে নাইট্রেট মূলক, শূন্য হচ্ছে সালফেট, কুলে হচ্ছে ক্লোরাইড, বসে হচ্ছে ব্রোমাইড, আমি হচ্ছে আয়োডাইড, অসহায় হচ্ছে হাইড্রোক্সিল। তাহলে যেটা সবচেয়ে নিচে আছে সেটা আগে হচ্ছে যে তার দেখা যাবে যে হচ্ছে সে চার্জ মুক্ত হচ্ছে। তাহলে তৈরি বিষয়ের নিচের কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে? এই যে হাইড্রোক্সিল মূলক দিয়ে আছে, এটা আগে চার্জ মুক্ত হবে। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ বুঝতে পারছো। হ্যাঁ, প্রত্যেকের মাথায় চলে আসার কথা যে হ্যাঁ এটা এই অনুযায়ী হবে ইনশাল্লাহ। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে কোনটি আগে চার্জ মুক্ত হবে? দেখো যে
আমরা যে একটা ছক তোমাদের পড়িয়েছি ওই তড়িৎ রাসায়নিক সিরিজের, সেখানে তুমি দেখবা যে এটা নিচের দিকে আছে, এটা আগে চার্জ মুক্ত হবে। কপার, হাইড্রোজেন, লেড, সোডিয়াম, তাহলে এগুলোর মধ্যে কপার সবচেয়ে নিচে আছে, তার মানে এটা আগে চার্জ মুক্ত হবে। ওকে, কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে? আচ্ছা, এটা আমরা দেখি, কপার, আয়রন, সোডিয়াম, সিলভার। তাহলে যেটা সবচেয়ে নিচে, কপার সবচেয়ে নিচে আছে, যাকে বললো যেটা সব। আচ্ছা দেখি, আমার খেয়াল করি। আচ্ছা, আগে আমি মাথায় আনি, ওই সিরিজটা খেয়াল আছে তো? সিরিজটাতে হাইড্রোজেনের নিচে ছিল হচ্ছে, হাইড্রোজেন ছিল 0, কপার ছিল হচ্ছে 0.34, তার আগে মার্কারি যেটা ছিল এটা ছিল 0.79, সিলভার যেটা ছিল সেটা ছিল 0.80, আর গোল্ড যেটা ছিল এটা ছিল 1.42। তাহলে সবচেয়ে এগুলোর মধ্যে নিচে সিলভার, এই সিলভার সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে। আগের পড়াটা যদি তোমার মাথায় থাকে তাহলে বুঝতে পারবে আমি গত দিন যে আলোচনা করছিলাম সেটা। আচ্ছা, লিথিয়াম, সোডিয়াম, জিঙ্ক এবং কপারের প্রমাণ জারণ বিভব যথাক্রমে এত 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 এত। কোন আয়নটি সর্বপ্রথম চার্জ মুক্ত হবে? যেটা সবচেয়ে নিচে, এগুলোর মধ্যে সবচেয়ে নিচে থাকবে আমরা জানি হচ্ছে কপার, তাহলে কপার সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে। ওকে, তার মানে যেটা নিচে আছে সে জুনিয়র, সে সবার আগে চার্জ মুক্ত হবে, এই জিনিসটা খেয়াল করবো। আরেকটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করি, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী? দেখো সবসময় খেয়াল রাখবা যেটা মনে করো যৌগ আকারে থাকবে সেটা তড়িৎ বিশ্লেষ্য, যেমন কপার সালফেট, সোডিয়াম ক্লোরাইড, এরকম যদি থাকে। যেমন আয়রন ধাতু, এটা হচ্ছে ধাতব পরিবাহী, অ্যালুমিনিয়াম ধাতু ধাতব পরিবাহী, সোডিয়াম ধাতু ধাতব পরিবাহী, আর সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ক্লিয়ার? মাথায় আসছে তো মনে হয়, ইনশাআল্লাহ। ওকে, ফাইন। ওকে, এবার আমরা যেটাতে যাবো আল্লাহর রহমতে, সেটা হলো আমরা একটু দেখি, সিনোনিম অ্যান্টোনিম একটু দেখি ইংলিশের ক্ষেত্রে। তারপরে কয়েকটা পড়বো, একটু ওটাকে কি বলে, কয়েকটা দেখবো, ওই যে সংবিধান দেখবো আর আন্তর্জাতিক কয়েকটা দেখবো, খুব ফাস্ট ইনশাআল্লাহ। রাব্বি যদি আমরা বলে শুরু করি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিভিল? রিভিল মানে কোনো জিনিস প্রকাশ করা, প্রকাশ মানে হচ্ছে ডিসক্লোজ। রিভিল মানে কি বলতো? ডিসক্লোজ। ওকে, দি ওয়ার্ড ব্যানিশ, এই যে ব্যানিশ বানানটা ব্যান দিয়ে শুরু আছে না? ব্যান মানে কাউকে নিষিদ্ধ করা না, কয় না ব্যান করে দাও। নিষিদ্ধ হলে কি সে পালায় যাবে? যেমন হাসিনা মনে করো যে চলে গেছে, এক্সাইল হয়েছে, নির্বাসন, তাহলে ব্যানিশের হচ্ছে সিনোনিম হচ্ছে এক্সাইল, নির্বাসনে চলে যাওয়া। অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ বিজার, কয় না ভাই বিজার, কয় যাবে কি যে বিজার হইলো, অদ্ভুত, তাহলে বিজার মানে হচ্ছে স্ট্রেঞ্জ, কয় না হটে বিজার, মানে বিজার মানে অদ্ভুত, হ্যাঁ, স্ট্রেঞ্জ। ওকে, এটা হচ্ছে অসপিশিয়াস। আচ্ছা, অসপিশিয়াস বানানটা AUS দিয়ে শুরু না? AUS দিয়ে আমরা বলি না অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া ক্রিকেটে খুব লাকি, ভাগ্যবান, তাহলে অসপিশিয়াস হচ্ছে ফরচুনেট, ভাগ্যবান, ফরচুনেট। দিস ইউনিট অফ রিগেল, একটা ফার্নিচার আছে না আরএফএল, তার মানে কি অ্যামিউজ হওয়া, রিগেল মানে হচ্ছে অ্যামিউজ, মানে একেবারে দেখে একদম মন খুশি হয়ে গেল, অ্যামিউজ। প্রোক্লেম, এটা আসতে পারে কেন? এবার ওই যে আছে কি নাম, এটা তোমার হচ্ছে বিএনপির ওই যে জিয়াউর রহমান করছিল না প্রোক্লেম, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, তার মানে কি ওই ডিক্লেয়ার করছিল, প্রোক্লেম তার মানে হচ্ছে ডিক্লেয়ার, ঘোষণা দেওয়া। এরপরে দেখো ইউ মাস্ট অ্যালোকেট, অ্যালোকেট মানে হচ্ছে ভাগ করে দেওয়া, ডিস্ট্রিবিউট। ইউ মাস্ট অ্যালোকেট ফান্ডস ফর দ্য পভার্টি এলিভেশন প্রোগ্রাম এমিটেড, অ্যালোকেট মানে ডিস্ট্রিবিউট, ভাগ করে দেওয়া। দিস ইউনিট অফ ফ্র্যাঞ্চাইজি, ফ্র্যাঞ্চাইজি মানে বিশেষ অধিকার, এটাকে বলে প্রিভিলেজ। ফ্র্যাঞ্চাইজি এটা হচ্ছে বিশেষ অধিকার, এটাকে বলে প্রিভিলেজ। ওকে, দি ওয়ার্ড কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি মানে সমসাময়িক, তার মানে বিলঙ্গিং টু দ্য সেম টাইম, কন্টেম্পোরারি। ওই যে কো এডুকেশন মানে একই সাথে না, এরকম কন্টেম্পোরারি মানে সমসাময়িক, বিলঙ্গিং টু দ্য সেম টাইম। দি ওয়ার্ড ম্যাট্রিমনি, ম্যাট্রিমনি মানে বিবাহ সংক্রান্ত, তাহলে ম্যারেজ, ম্যাট্রিমনি মানে হচ্ছে ম্যারেজ। আচ্ছা, এই যে 10টা পড়লাম, এগুলোর সাথে সাথে আবার রিভাইজ করতে হবে এবং কমেন্টস করো, দেখি যে কে কীরকম মাথায় আনতে পারছে। অনেকে শব্দার্থ ভয় পায়, ভোকাবুলারি। আমরা কিন্তু মেডিকেলের জন্য প্রত্যেক দিন ভোকাবুলারি কয়েকটা করে পড়ি, ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েশন, রেগুলার পড়লে কিছু না। দেখো হোয়াট রিভিল, তাহলে কয় না ভাই প্রকাশিত হওয়া, ডিসক্লোজ। ব্যানিশ, ব্যান করলে কি হবে? নির্বাসনে চলে যাবে। এক্সাইল, এক্সাইল এক্সিটের মতো, এক্সিল মানে এক্সিট মানে যেমন বাইরে, এরকম এক্সাইল। বিজার, কয় না ভাই অদ্ভুত বিচার, তাহলে স্টেজ। অসপিশিয়াস, অস্ট্রেলিয়া খুব ভাগ্যবান, ফরচুনেট। তারপরে রিগেল, ওই যে ফার্নিচার, অ্যামিউজ। এরপরে প্রোক্লেম, ডিক্লেয়ার, প্রোক্লেম মানে ডিক্লেয়ার। এরপর কি রয়েছে? অ্যালোকেট, অ্যালোকেট মানে হচ্ছে এই যে ভাগ করে দেয়, ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট। ফ্র্যাঞ্চাইজিস, এটা হচ্ছে প্রিভিলেজ, স্পেশাল ফেভার, এরকম জিনিস বোঝায়। এরপর হচ্ছে কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, বিলঙ্গিং টু দ্য সেম টাইম। কি নেট কি খুব ডিস্টার্ব নাকি? আমি বুঝতেছি না, আমার এখানে ডিস্টার্ব না, এখানে ডিস্টার্ব। বিলঙ্গিং টু দ্য সেম টাইম, আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওকে, ফাইন। আচ্ছা, নেটের অবস্থাটা মাশাআল্লাহ, যাই হোক আমি পড়াতে থাকি।
দ্বিতীয়টা হচ্ছে ম্যাট্রিমনি, ঠিক না? ম্যাট্রিমনি মানে হচ্ছে ম্যারিজ সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত, তাহলে ম্যাট্রিমনি মানে হচ্ছে ম্যারিজ। ওকে, এরপর আমরা দেখি আরেকটা টপিক্সে চলে যাই, সেটা হলো সংবিধানের কিছু প্রশ্ন আমরা দেখব, এই যে কার কিরকম করে মাথায় আছে। ওকে, দেখো ওই যে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের কথা বলা আছে। আচ্ছা, যে কেউ জানে যে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ, তার মানে এটাকে আমরা এইভাবে করতে পারি যে এটা হচ্ছে ওই যে সুইট 16 বলে না, তার মানে 16 নম্বর যে অনুচ্ছেদ, এরকম আছে নাকি? হ্যাঁ, বিদ্যুৎ সুবিধা সুইট 16, 16। জনস্বাস্থ্য নৈতিকতা বলে না যে 18, তাহলে জনস্বাস্থ্য নৈতিকতা হচ্ছে অনুচ্ছেদ 18, জনস্বাস্থ্য। তাহলে মেডিকেলে কিন্তু এরকম প্রশ্ন খুব আসে যে বিভিন্ন যে অনুচ্ছেদ আছে কোনটা কত নম্বরে আছে, তাহলে জনস্বাস্থ্য নৈতিকতা এটা অনুচ্ছেদ 18। ধর্মীয় স্বাধীনতা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 90 পেজে 40-এ, তার আগে 39 হচ্ছে জ্ঞান বিবেকের স্বাধীনতা, আর তার ঠিক পরেরটা 41 দিয়ে আছে, সেটা হচ্ছে তোমার হ্যাঁ, এগুলো ওইটাকে বলে তোমার হচ্ছে ওটাই কি বলে যে হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা 41। ভেরি ফাইন। চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টা আমাদের সংবিধান, চিন্তা এবং বিবেক, তাহলে হচ্ছে 40-এর আগে 39, চিন্তা ও বিবেকের স্বাধীনতা 39, আর ধর্মীয় স্বাধীনতা 41, আর 40 হচ্ছে ওই যে বৃত্তির স্বাধীনতা বা পেশার স্বাধীনতা। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ, তাহলে 2টা 2, হ্যাঁ, তার মানে 22 নম্বর। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা হচ্ছে 22। হ্যাঁ, রিফাত রহমান ভালো আছে, মেডিকেল অ্যাডমিশন, হ্যাঁ, ও তো চান্স পেয়েছে, কংগ্রাচুলেশন, আলহামদুলিল্লাহ। সংবিধানের মানে সর্বাধিক কতজনকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ করে? টেকনোক্র্যাট হচ্ছে 10%, তার মানে 1/10। এবার দেখো গণতন্ত্র মৌলিক অধিকার নিশ্চয় দেওয়া হয় সংবিধান, তাহলে গণতন্ত্র মৌলিক অধিকার দুইটা আমাদের প্রথম চাওয়া, তাহলে 2টা 1 যদি আমি পাশাপাশি রাখি তাহলে হচ্ছে 11, গণতন্ত্র মৌলিক অধিকার নিশ্চয়তা 11। বাংলাদেশ সংবিধান প্রশাসনিক ট্রাইব্যুনাল, তাহলে এটা 117, কত হবে বলতো? 117। দেখো এটা সামারিতে সব টেকনিক দিয়ে বলে দিই আমরা। বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি, এখানে 6টা বর্ণ আছে, বাংলাদেশি 6-2, তাহলে দেখো 6-2 অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা প্রি মেডিকেল, যারা আমাদের অফিসের নাম্বারে সকাল 10টা থেকে রাত 10টা ফোন দিয়ে আগে জিনিসটা বুঝবা, ভর্তি হওয়ার আগে দেখবা যে আমরা 1 নাম্বার পড়াই কিনা, বুঝে তারপরে যদি বুঝো যে আমরা নাম্বার 1 পড়াই, তারপরে ভর্তি হবো, দেখে নিবা, আগে দেখে ভর্তি হতে পারবা। বাংলাদেশ জাতীয় সংসদের কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? তাহলে কোরাম হয় হচ্ছে তোমার 60 সদস্যের উপস্থিতিতে, 60। তাহলে এই যে 10টা পড়লাম, এই 10টা আবার সাথে সাথে হচ্ছে রিভাইজ করতে হবে। কিভাবে রিভাইজ করবো দেখো, যে তাহলে মাথায় ঢুকবে। তাহলে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা, তাহলে সুইট 16, তার মানে হচ্ছে 16। ওকে, এরপর হচ্ছে জনস্বাস্থ্য নৈতিকতা, কত নম্বর অনুচ্ছেদ? নৈতিকতা কই না আমরা, এটা হচ্ছে 18, তাহলে এটা হচ্ছে 18। আচ্ছা, এরপর ধর্মীয় স্বাধীনতা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 90 পেজে 40-এ, তার পরের বছর মানে পরের অনুচ্ছেদটা 41, ধর্মীয় স্বাধীনতা কই গেল? এই যে অনুচ্ছেদ 41। চিন্তা ও বিবেক, আগে এটার স্বাধীনতা ছিল, তারপরে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 90 পেজ, তার মানে এটা 39। এরপর সংবিধান কোন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, তাহলে 2টা 2, তাহলে হচ্ছে 22। সর্বাধিক কতজনকে টেকনোক্র্যাট মন্ত্রী? 10%, তাহলে 1/10। গণতন্ত্র মৌলিক অধিকার, 2টা আমাদের প্রথম চাওয়া, তাহলে 2টা 1 পাশাপাশি লিখলে 11 হবে, তাহলে 2টা 1 পাশাপাশি লিখলে 11। প্রশাসনিক ট্রাইব্যুনাল, এটা হচ্ছে 117। ইনশাআল্লাহ, হ্যাঁ, ফিয়ামানিল্লাহ, রিফাত রহমান, ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সংবিধান কোন অনুচ্ছেদে মানুষের নাগরিক? বাংলাদেশি, তাহলে বাংলাদেশি, এটা ওভার দ্য সেকেন্ড টাইম থেকে চান্স পেয়েছে, ভেরি নাইস, 6-2, হ্যাঁ, 6-2। ওকে, ফাইন। এরপরে যেটা কোরাম হয় কত সদস্য? 60 সদস্য। ক্লিয়ার? যেটা মাথায় চলে আসছে না ইনশাল্লাহ? প্রি মেডিকেলের একটা লাইভ ক্লাস হচ্ছে গতকাল শুক্রবার, এরপরে ক্লাস আছে মঙ্গলবার, প্রতি সপ্তাহে 2 দিন করে হবে। দেখো এখানে জিনিসটা মাথায় নিতে হবে, 26-এর যারা মেডিকেলে চান্স পাইতে চাও সব কোচিং দেখো, আমরা নাম্বার 1 পরে, কোনো সন্দেহ নেই। আমাদের কাছাকাছি সব কোনো কোচিংয়ের সবগুলো যোগ করে তুমি 30% হবে না, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বারবার বলতেছি, এটা জিনিসটাকে মিলাও, তাহলে মাথায় আসবে। আচ্ছা, এরপরে আমরা যেটাতে যাব একটু আন্তর্জাতিক কয়েকটা দেখি, আন্তর্জাতিকের কয়েকটা প্রশ্ন দেখব। আমাদের পড়ার হচ্ছে স্পিড, আমি তো বললাম তো 1 ঘন্টা আমরা যেটা পড়াবো লাইভে, ওই লাইভের 1 ঘন্টার পড়া ইনশাআল্লাহ তোমার হচ্ছে যে 16-17 ঘন্টার পড়ার মতো তোমার একটা প্রিপারেশন নিয়ে আসবে। এটা হচ্ছে গেম চেঞ্জিং। কারণ স্টুডেন্টরা, আমি তো শুনতেছি যে ব্যাপারটা কি দাঁড়ায়, বুঝতে পারছো যে ওইটা একেবারেই মানে অন্যরকম লাগবে ইনশাআল্লাহ। ওকে, তাই আমরা শুরু করি। ওকে, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা জানি এটা নিউ ইয়র্কে অবস্থিত। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায়? দ্যাগ হ্যামারশল্ট, নামটা একটু ভিন্ন টাইপের, ঠিক আছে? দ্যাগ হ্যামারশল্ট এ হচ্ছে বিমান দুর্ঘটনায় মারা গেছে। জাতিসংঘ দিবস 24 অক্টোবর, অক্টোবর অন হয়েছে, অন মানে চালু, 24 অক্টোবর। ইউনেস্কো খেয়াল রাখবা, এই দুইটা খুব ভুল হয়। ইউনেস্কো হচ্ছে ইউপি দিয়ে খেয়াল রাখবা, ইউনেস্কো হচ্ছে প্যারিস,
আর ইউনিসেফ হচ্ছে নিউ ইয়র্ক, তাহলে ইউনেস্কো হচ্ছে প্যারিস। ডাব্লিউটিও, ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, জেনেভা হবে, তাহলে ডাব্লিউটিও সদর দপ্তর কোন শহরে? এটা হচ্ছে জেনেভা। এরপর এশীয় উন্নয়ন ব্যাংক, তাহলে এটা ম্যানিলা, ম্যানিলা আছে, হ্যাঁ, এশীয় ব্যাংক উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় এটা ম্যানিলা। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা, তো এটা তো মূর্খ জানে, এটা হচ্ছে 6টা, দাপ্তরিক ভাষা হচ্ছে 6টা। হ্যাঁ, এইচএসসি 26-এর, ঠিক আছে, এটা হচ্ছে 6টা। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? দেখো তোমাদের এমন সুবিধা আমরা দিয়েছি যে সুপার কমান্ডোর মানে প্রি মেডিকেলটা মানে পুরোটা উপহার দিয়ে দিয়েছি, যে পড়ুক, পরে আগায় থাকলো সে অনেক হচ্ছে যে চান্স পাওয়ার সম্ভাবনাটা তার তৈরি করুক। আচ্ছা, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হচ্ছে জাপানে। আচ্ছা, জাতিসংঘের নামকরণ করছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, রুজভেল্ট যে রয়েছে এর নাম। 1945 সালে প্রতিষ্ঠানকালীন সময় জাতিসংঘের মোট সদস্য কতটা ছিল? 51 ছিল, 50 জন সাইন করছিল, পোল্যান্ড ভয় সাইন করেনি, কিন্তু সে প্রতিষ্ঠাকালীন সদস্য। তাহলে এই যে 10টা পড়লাম, এটা আবার এখনই রিভিশন করবো? না না, কমার্সের স্টুডেন্ট মেডিকেলে হয় না, সায়েন্সে যারা তারা শুধু, হ্যাঁ, তারা পড়তে পারে, কমার্সে না। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। বিমান দুর্ঘটনা মারা গেছে দ্য হেমারশিল্ড, হ্যাঁ, আচ্ছা। তারপরে যেটা হচ্ছে জাতিসংঘ দিবস 24 অক্টোবর। ইউনেস্কো হচ্ছে ইউপি, তার মানে প্যারিস, আর ইউনিসেফ হচ্ছে নিউ ইয়র্ক। ডাব্লিউটি হচ্ছে ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, এটা হচ্ছে জেনেভা। তারপরে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় ম্যানিলা। জাতিসংঘ স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা 6টা। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে জাপানে। জাতিসংঘ নামকরণ করছে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। 45 সালে প্রতিষ্ঠান জাতিসংঘ মোট সদস্য রাষ্ট্র ছিল 51টা, তার মানে 50টা সাইন করছে, পোল্যান্ড সাইন না করেও সে সদস্যকালীন রাষ্ট্র হিসাবে সম্মান পায়। তাহলে দেখো যে আমরা আমাদের মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে যে ভাই মেডিকেলে যারা চান্স পাইতে চায়, আমরা বারবার সব কোচিংয়ের নাম তোমাকে বলে দিচ্ছি, তুমি সবারই ক্লাস দেখে এটা নিশ্চিত হবা যে আমরা 1 নাম্বার পড়াই, এটা আমরা আগে বলেই দিচ্ছি। আর যদি দেখো আমাদের সাথে কোথাও ভালো, তাহলে ওইখানে পড়বো। কিন্তু আমি তো বললাম আমরা স্টুডেন্টের কাছে রেগুলার শুনি, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা এবং প্রতিদিন 4টা সাবজেক্ট, সায়েন্সের 2টা, ইংলিশ, জেনারেল নলেজ। 1 ঘন্টার ক্লাসে আমি যেটা পড়াবো ওইটা তোমার 16-17 ঘন্টা, তার মানে তুমি অল্প সময় পড়া তোমার আগায় গেল। এবং এটা একটা ইন্টারেস্টিং যে একটা স্টুডেন্ট যদি জাস্ট আমাদের ফর্মুলা অনুযায়ী সে পড়ে, তার লেভেলে একটা স্টুডেন্ট অন্য সব জায়গায় পরে যত নাম্বার পাবে তার চেয়ে সে ইনশাল্লাহ 15-20 নাম্বার বেশি পাবেই পাবে। এমনকি এটা 22, 25, 28 পর্যন্ত হইতে পারে, কিন্তু 15-20 পাবে ইনশাল্লাহ। তার মানে একটা স্টুডেন্ট স্বাভাবিকভাবে মানে না বুঝে অন্য জায়গায় কী হয়, খালি বই দেখায় দেয়, আর আমরা কি করি, ঘটনা গল্প দিয়ে পড়াটা মাথার মধ্যে ঢুকাই দিই, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একদম ভালো করে, এটা আমরা কিন্তু ওই যে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে যে ইয়াগুলো, ওই যে আমরা যে পড়াই তাদের যে ফিডব্যাকগুলো, এগুলো কিন্তু আমরা দেই না, সামনে আমরা দেবো। এই যে আমরা নিয়ম পড়তেছি, সামনে এই জিনিসগুলো আমরা দেবো যে আমরা কীরকম করে হচ্ছে মেডিকেলের জন্য পড়াই। স্টুডেন্টরা তো সব জায়গারই স্টুডেন্ট তো আমাদের এখানে পড়ে, তাহলে ওইগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে পার্থক্যটা কী। তা থ্যাংক ইউ সো মাচ। যারা মেডিকেলে চান্স পাইতে চাও এবং বিশেষ করে তুমি 26-এর হও, 27-এর হও, সেকেন্ড টাইমে হও, নাবিল একাডেমির সুপার কমান্ডার কাছাকাছি নোবডি সবগুলো তুমি দেখো, দেখে যদি বুঝতে পারো এখানে সবচেয়ে ভালো পড়ায়, তাহলে ইনশাল্লাহ। এবং আমাদের 22টা বইয়ের সহ কোর্স আছে, বই 20টা বই সহ কেউ ভর্তি হতে পারে, 22টা বইও আছে বই ছাড়া, যার যেটা ভালো লাগে। তবে এটা ঠিক যে আমাদের বইগুলো পড়ার পরে ইনশাল্লাহ আমি তোমার এটা, কারণ আমি তো স্টুডেন্টদের কাছে শুনি অন্য কোনো কোচিংয়ের বই বা এই যে এখানে এই যে 22টা বই, 6টা প্র্যাকটিস বুক, 6টা কোশ্চেন ব্যাংক, 6টা ডাইজেস্ট, ইংলিশ একটা, বাংলাদেশ বিষয়াবলী একটা, আন্তর্জাতিক একটা, মানবিক গুণাবলী, 22টা বই পড়ার পরে ইনশাল্লাহ আর কোথাও কোনোটাই আর ভালো লাগবে না। তাহলে ইনশাল্লাহ মেডিকেল যাদের স্বপ্ন, রেগুলার পড়াশোনার জন্য দেখো যে কোথায় সবচেয়ে ভালো পড়ায়, তারপরে সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে আগায় যাও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।